This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, আজ দুপুর দুটোয় কি দিয়ে শুরু করব জানেন? আচ্ছা, আপনি কখনো ভেবেছেন ধ্যান রাজনীতির ইস্যু হতে পারে? ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধে থেকে। দেখুন, শনিবার দিন শেষ দফার ভোট, আজ শেষ দফার প্রচার, আর আজ সন্ধে থেকেই ধ্যানে বসছেন নরেন্দ্র মোদী। কোথায়? তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে। এই বিবেকানন্দ রকে মোদী ধ্যানে বসছেন আর রাজনীতি লাফিয়ে উঠছে দেশ জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মন্তব্য করেছেন সিপিএম, কংগ্রেস, ডিএমকে দেশ জুড়ে সমস্ত বিরোধীরা সরব। কিন্তু কেন, কি বলেছেন মমতা আগে শোনাবো। যেই প্রচার হয়ে যাবে চালাকিটা বুঝুন। প্রচারের 48 ঘন্টা যে খালি থাকে, ভোটের 48 ঘন্টা, তখন উনি সমুদ্রের পাশে বসে এবারে নাকি নিঃশ্বাস নেবেন, ক্যামেরার সাথে ধ্যান করবেন, ক্যামেরাকে হাতে নিয়ে, মানে যাতে সারা দেশ ভাবে আহারে কত বড় দেবতাদের দেবতা। কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনুন। আগে একটা গুয়া বেছে নিন, আর নাহলে ফকিরের ঝোলা তুলে নিন, কারণ 2004-এর পরে আর মোদীকে প্রধানমন্ত্রী হতে হচ্ছে না। উনি এখন ওই জন্য ধ্যানে প্র্যাকটিস করছেন। ভালো, সেটা ভালো। দেশটা কিছুটা বিপদ থেকে বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে, বেকার ছেলেমেয়েরা ভবিষ্যৎ দেখতে পাবে, দাঙ্গা হাঙ্গামা থেকে বাঁচবে দেশটাকে। কংগ্রেসের এ রাজ্যের নেতা অধীর চৌধুরী অবশ্য এখনো মুখ খোলেননি, কিন্তু কংগ্রেসের কেন্দ্রের নেতারা তারা বলছেন এটা নিয়ে তারা নির্বাচন কমিশনে যাবেন নালিশ ঠুকতে। মমতা ব্যানার্জিও বলেছেন তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন। কিন্তু কেন? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, অনিন্দ সিনহা রায়। ভাস্কর সিনহা রায় তৃণমূল কংগ্রেসের আমার সঙ্গে রয়েছেন, স্বাগত আপনাকে। ভাস্কর বাবু স্বাগত। দুপুর দুটোয় পিউ কথা বলছি আপনার সঙ্গে। কিন্তু কেন এত আপত্তি? কেউ ধ্যানে বসবেন না প্রাণায়াম করবেন, তো ব্যক্তিগত পছন্দ। না, আপনি ঠিকই বলেছেন। ধ্যানে বসা বা পুজো করা ব্যক্তিগত বিষয়টা যখন আর ব্যক্তিগত থাকে না, প্রচার সর্বস্ব এবং পাবলিক হয়ে যায়, তখন সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আপনি পুজো করবেন কি, নামাজ পড়বেন কি, প্রে করবেন, সেটা আপনার ব্যক্তিগত নিশ্চিতভাবে, কিন্তু আপনার ধ্যানে বসা নিয়ে নয়। কিন্তু সেটা সম্প্রচারিত হওয়ার প্রশ্ন আসছে, এবং সম্প্রচারিত মানে একটা প্রচার। প্রধানমন্ত্রী এতগুলো, মানে আপনি জানি না যে ধ্যানে বসার জন্য এত সুরক্ষা বাহিনী লাগে কিনা, যেখানে ধ্যানে বসবেন সেই জায়গাটা বাকিদের জন্য বন্ধ করে দেওয়া হয় কিনা। সুতরাং এটাও একটা প্রচার, কিন্তু এই প্রচারটা ইলেকশন কমিশনের যে বিধিনিষেধ সেটাকে এড়িয়ে প্রচার, কিন্তু সেটা প্রচার, এবং এই প্রচারটা নিশ্চিতভাবে করলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। সেই জন্যই এটা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া বিজেপি তো বলতেই পারে আপনারা ভয় পাচ্ছেন। মোদির ওই চেহারা এবং ধ্যানরত দেশের প্রধানমন্ত্রী, ওরকম একটি চেহারায় ভোটাররা প্রভাবিত হতে পারেন, এটা আপনাদের আশঙ্কা। ভয় পাচ্ছেন বলে এত চিৎকার করছেন। বিজেপি যদি ধর্মীয় সত্তা একজন মানুষের থাকতেই পারে। রাজনৈতিক সত্তার উপরে যখন ধর্মীয় সত্তাটাই প্রচার সর্বস্ব হয়ে ওঠে, তখন তো প্রশ্ন আসে। উনি রাজনৈতিক লড়াইতে নেমেছেন, কিন্তু সেটাতে ধর্মীয় সত্তাকে রাজনীতির মধ্যে ব্যবহার করা হচ্ছে, এটা নিয়েই তো প্রশ্ন। মানে আপনার ধ্যানে বসানো তো একটা ধর্মীয় বিষয়। আপনি ধ্যানে বসছেন একটি বিশেষ পোশাক পরে, বিশেষ ধ্যান শব্দটা মানে একটি বিশেষ ধর্মের একটা বিষয়। ধ্যান মেডিটেশনের সঙ্গে ডাইরেক্টলি ধর্ম কানেক্ট করাই যায়, কিন্তু মেডিটেশন ওনার মনে হচ্ছে উনি মেডিটেট করবেন, তার সঙ্গে আপনারা রাজনীতি জুড়ছেন, ধর্ম জুড়ছেন কেন? না, মেডিটেশন করার জন্য একটি নির্দিষ্ট জায়গায়, একটি নির্দিষ্ট পরিবেশের মধ্যে সেইখানে ধ্যান করছেন, এবং সেটার জন্য যে উদ্দেশ্য, আপনি বলুন না, ওই জায়গায় যেখানে বিবেকানন্দ রকে উনি যেখানে বসে ধ্যান করছেন, উনি তো বিবেকানন্দ নন যে সমুদ্র হিমাচলকে মানে মনে করছেন। ওনার এটা এই সময় নির্বাচনের প্রচার শেষ হওয়ার পরে ওখানে বসার উদ্দেশ্য হচ্ছে নিজের, মানে ক্যামেরা চোখগুলো সব ওনার দিকে থাকে, এবং সারা ভারতবর্ষ জুড়ে আগামীকাল যেখানে যেখানে ভোট, 58টা কেন্দ্রে, সে 57টা কেন্দ্রে, সারা ভারতবর্ষে যারা ভোট দিতে যাচ্ছেন তাদের কাছে মোদী এখন ধ্যানে বসেছেন। অনেক ধর্মীয় মানুষদের মধ্যে এটি প্রভাবটা থাকবে,
এবং ওই গেরুয়া পোশাক পরে, এবং ধ্যানে বসার জন্য নির্দিষ্ট পোশাকের প্রয়োজন কিনা জানি না, কিন্তু ওই নির্দিষ্ট পোশাক পরে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে বসাটা এটা একটা মানে প্রচার, এবং মানে আপনারা রাজনীতি ছাড়া এর মধ্যে কিছুই দেখছেন না, ভোট রাজনীতি। সূর্য ঘর দিয়ে বিদ্যুতের বিল হবে জিরো, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। আমরা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, শুনুন তো কি বলছেন। না, মুখ্যমন্ত্রী মামলা করুন না, ক্যামেরা বন্ধ করে নিন না, উনিও পাশে গিয়ে ধ্যানে বসে পড়ুন না, অসুবিধা তো কিছু নেই। ভারত মাতার যাকে ইচ্ছা হবে প্রথম দর্শন দিয়ে দেবেন তাকে। ওনার যা প্রতিভা, মানে ধ্যানে উনি নরেন্দ্র মোদীর থেকে এগিয়ে যাবেন, এবং এসে বলেও দিতে পারবেন যে ভারত মাতা কিভাবে চুল আছড়া ছিল সেটাও হয়তো উনি দেখেছেন। উনি বলছেন যে এটা নিয়ে সাধু সম্প্রদায়ের প্রতিবাদ করা উচিত, কেন সবাই চুপ করে আছে বুঝতে পারছেন। সাধু সম্প্রদায় এটা নিয়ে, সাধু সন্তত ওনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। সাধু সন্তদের তো এখনো মানসিক সন্তুলন হারিয়ে যায়নি। এই দেশটা তো সাধুদের দেশ, এই দেশ তো অসাধুদের নয়, চোরেদের দেশ তো নয়। তো সাধুরা সাধুর সঙ্গেই থাকবে। নরেন্দ্র মোদীকে দেশের মানুষ সাধু বলেই মনে করে। শুনলেন ভাস্কর বাবু? হ্যাঁ, এটা তো একটা সাংঘাতিক বক্তব্য যে দেশের মানুষ উনাকে প্রধানমন্ত্রী মনে করে না, দেশের মানুষ উনাকে সাধু মনে করে। এখন দেখুন, সাধু সন্তদের দেশ কে বলেছেন? আমাদের ভারতবর্ষ সাধু সন্তদের দেশ। সাধু সন্ত একটি নির্দিষ্ট ধর্মের মধ্যে সাধু সন্ত বলা হয়। এই দেশটা আমাদের সকলের, আমাদের সংবিধান কি বলেছে এই দেশটা সাধু সন্তদের দেশ? এই দেশের সংবিধান বলেননি সাধু সন্তদের দেশ। সুতরাং এটা নিয়ে বিজেপির একটা নির্দিষ্ট ধর্মের মানুষের কাছে পৌঁছানোর জন্য যে যে উপায়, যে যে জিনিসগুলো করা দরকার সেগুলো তারা করছে। সূক্ষ্মভাবে নয়, একদম স্থূলভাবে ধর্মের বিষয়টাকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই ঠিক এক অভিযোগ, এক ভাষায় এক বাক্য, এক শব্দ বন্ধনী আপনাদের জন্য ব্যবহার হচ্ছে। নির্দিষ্ট ধর্মের মানুষকে আপনারাও পেতে চাইছেন পাশে, আপনারা তাদের পাশে পাওয়ার জন্য সূক্ষ্মভাবে নয়, স্থূলভাবে প্রচারের মঞ্চ থেকে সাধু সন্ন্যাসীদের আক্রমণ করছেন। আবার আমরা জানি না প্রধানমন্ত্রী গেরুয়া বসন পড়বেন কিনা আগের বার ধ্যানের মতো, আপনারা সেটা নিয়ে অলরেডি আলোচনা করতে, প্রতিবাদ করতে শুরু করে দিয়েছেন। ঠিক একই অভিযোগ আপনাদের বিরুদ্ধেও। না, বিজেপির সাম্প্রদায়িকতার জন্য যদি একটি নির্দিষ্ট ধর্মের মানুষরা তারা সন্ত্রস্ত থাকে, তাদেরকে আক্রমণের কেন্দ্র করে যদি বিজেপি রাজনীতি করে, সুতরাং তাদের পাশে থাকাটা কি আপনি সাম্প্রদায়িকতা বলবেন? আমার বলার কিছু নেই, আমি তো অভিযোগগুলো পরপর আনছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন, দেখুন ব্যাখ্যা যাই থাক, ঘটনাক্রম হচ্ছে সাধু সন্তরা আক্রান্ত, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলায় মমতা ব্যানার্জির প্রচার মঞ্চ থেকে ওই বক্তব্যের পরে। তার উপর আপনারা ধ্যানকে কটাক্ষ করছেন, এর সঙ্গে ভোট রাজনীতি জুড়ছেন। এগুলো কোথাও গিয়ে ভোটের বাক্সে নেগেটিভ হয়ে যাবে না তো আপনাদের জন্য? মানে ওই একটা দিককে পেতে গিয়ে আর একটা দিকে ক্ষতি হবে না তো? না, ভারতবর্ষের এই ৭৫ বছরের বেশি স্বাধীনতার পরে সারা ভারত কিন্তু জানেন এটা একটা সেকুলার দেশ, অসাম্প্রদায়িক দেশ, এবং ভারতবর্ষের অধিকাংশ মানুষই অসাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে বসবাস করেন। তাদের মধ্যে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িকতার বিষ যদি ঢোকানো হয়, তার বিরুদ্ধে বিজেপি বিরোধী দলগুলো লড়াই করছে। আপনি রাজনীতির মধ্যে ধর্মকে ব্যবহার করার প্রয়াসকে বারবার যে কোনো অসাম্প্রদায়িক দল সেটার জন্য প্রতিবাদ জানাবে। এই প্রতিবাদটা হচ্ছে এই, দেখুন কে সাম্প্রদায়িক আর কে অসাম্প্রদায়িক, রাজনীতিকে কে জুড়ছে ধর্মের সঙ্গে, বিচারের দায়িত্ব ভোটারদের। আর একটা দফা ভোট বাকি রয়েছে, নিশ্চয়ই বিচার করে ভোটাররা ভোট দেবেন। তবে ভাস্কর বাবু, আমার একটা বক্তব্য যে আপনারা অনেক বেশি এই ধ্যান নিয়ে মাথা ঘামাচ্ছেন, তার থেকে অনেক বেশি রিয়েল ইস্যুস রয়েছে মানুষের। এক্ষুনি একটা ছবি দেখাবো, ছবিটা দেখাই পিসিআর প্লিজ। আমরা জলপাইগুড়ি একটা ছবি দেখাবো, মানুষ হাহাকার করছেন জলের জন্য, জলের জন্য হাহাকারের। মেয়রের বাড়ির সামনে বিক্ষোভ সাধারণ মানুষের, দেখুন মেয়রকে ঘিরে ধরে বিক্ষোভ। এটা জলপাইগুড়ির ছবি, এটা এই অবস্থা। শিলিগুড়ির ছবি, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তাকে ঘিরে ধরে বিক্ষোভ। কিভাবে হাহাকার জলের জন্য, রিয়েল ইস্যু। কই আপনাদের কারোর কথা কোনো শুনতে পাচ্ছি না আমরা। প্রসেনজিৎ আরো বলতে পারবে আমার সহকর্মী, ঠিক কি হয়েছে প্রসেনজিৎ?
দেখো, গতকাল পুর নিগম জানিয়ে দেয় তারা যে জল সরবরাহ করে শহরে এবং প্রবল গরমের মাঝেই এই জলের চাহিদা তুঙ্গে থাকে। সেই সময়কালে পুর নিগম জানায় এই মুহূর্তে তিস্তার জল মিলছে না, মহানন্দা থেকে যে জল সরবরাহ করা হচ্ছে সেই জল রান্না এবং পান করার অযোগ্য। ফলে প্রশ্ন ওঠে, এত সংখ্যক মানুষ, এত লক্ষ মানুষ যে শহরে বসবাস করেন, বিকল্প জল কোথায়? পুর নিগম অল্প সংখ্যায় প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম জল ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহ করছে এবং গত কয়েকদিন ধরে মানুষ কিন্তু এই বিষাক্ত জল খেয়েছেন, যে জলের বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অত্যন্ত বেশি, যার জেরে আজকে কিন্তু শহরে প্রবল বিক্ষোভ। একদিকে এসইউসিআই, অন্যদিকে বামেরা বিক্ষোভ দেখান। মেয়র এবং ডেপুটি মেয়রকে দেখতে পেয়ে তাদের সামনে চোর চোর স্লোগান তোলেন। মেয়র সেই সময় গাড়ি নিয়ে বেরোচ্ছিলেন, মেয়রের গাড়ি আটকে দেওয়া হয়, গাড়ি ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তা দেখে ডেপুটি মেয়র আন্দোলনকারীদের দিকে তেড়ে যান। তবে আন্দোলনকারীরা সংখ্যায় এতটাই থাকায় এবং প্রয়োজনের তুলনায় পুলিশ কর্মী কম থাকায় কার্যত অন্য একটি গাড়িতে চেপে মেয়র কোন ক্রমে পৌর নিগম থেকে বেরিয়ে যান। প্রসেনজিৎ, ধন্যবাদ। কি বলছেন গৌতম দেব, কি বলছেন অশোক ভট্টাচার্য, প্রাক্তন মেয়র, শুনুন। আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত। মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। এক তো পানীয় জলের হাহাকার, যার জন্য মেয়রকে ঘিরে ধরে, ডেপুটি মেয়রকে ঘিরে ধরে বিক্ষোভ। আরও একটা বিক্ষোভের ছবি এই শিলিগুড়ি থেকেই আসছে, সেই ছবিটা আপনাদের দেখাই। শিলিগুড়ির সেই ছবি, এবার হচ্ছে জমি দখলের চেষ্টা। মনে আছে আপনাদের শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল ঘিরে কি ধুন্ধুমার কাণ্ড বাঁধে রাজ্য রাজনীতিতে। আবার শিলিগুড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, এখানেও ধুন্ধুমার পরিস্থিতি। প্রসেনজিৎ আরো বলতে পারবে এখানে কি হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? প্রসেনজিৎ, দেখো, এলাকার আদিবাসীরা অভিযোগ করছেন তাদের জমি দখল হয়ে গিয়েছে। পুরনো নথিপত্র দেখিয়ে, দীর্ঘ সময় আগেকার কিছু নথিপত্র দেখিয়ে সেই জমি দখল করা হয়েছে। এই অভিযোগ তুলে আজকে সকাল থেকে উত্তাল বিধাননগর এলাকা, সেখানে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। তাদের দাবি যে কাগজপত্র দেখিয়ে এই জমি দখল করা হয়েছে, সেই কাগজপত্রগুলো ঠিক নয়। এলাকায় বিশাল বাহিনী পৌঁছেছে, আদিবাসীদেরকে বোঝানো হচ্ছে, পুরো ঘটনার তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রসেনজিৎ, ধন্যবাদ। মোটের ওপর দুটো ইস্যুকে ঘিরে এই মুহূর্তে শিলিগুড়ি উত্তাল। আমি ভাস্কর বাবুকে বলছিলাম, আপনারা যত বেশি ধ্যানে কনসেন্ট্রেট করছেন, তার চেয়ে যদি মানুষের সমস্যাগুলো কনসেন্ট্রেট করতেন, হয়তো সুরাহা হতো। 70 বছরের বেশি বয়োবৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আরো একটা সমস্যা, ভাস্কর বাবুকে দেখিয়ে নি, তারপর যাব। বাংলার যারা চাকরি প্রার্থী, তারা বাংলায় আর কোনো আশা দেখছেন না, তাই তারা বিহারমুখী হচ্ছেন। বিহারে গিয়ে যদি চাকরি পাওয়া যায়। আমরা কথা বলতে পেরেছিলাম কয়েকজনের সঙ্গে, শুনুন। সবকিছু উপেক্ষা করে কেবলমাত্র বেকারত্বের যন্ত্রণা ঘুচাতে আজকে বাংলা ছেড়ে পাড়ি দিতে হচ্ছে বিহার। আজকে যদি আমার এই রাজ্য সরকার, আমার এই সরকার, আমার বাংলার সরকার এসএসসির মতো পরীক্ষা প্রতি বছর নিত, নিয়োগ প্রক্রিয়া যদি সত্যি অব্যাহত থাকতো, তাহলে হয়তো আমাদেরকে এই দুর্দিন দেখতে হতো না। সত্যি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের জন্ম হয়েছে এই দায়িত্বহীন সরকারের জামানায়। শেষ লাইনটা না কানে বাজছে। আমি সুমনের সঙ্গে কথা বলি, আমার সহকর্মী সুমন। মানে বাংলায় জন্মে এত আক্ষেপ, এই পরিস্থিতি শেষ পর্যন্ত। এবং একটা সময় ছিল যখন বিহার, উত্তরপ্রদেশ থেকে এমনকি দক্ষিণ ভারত থেকেও প্রচুর পরিমাণে পরীক্ষার্থী পড়ুয়ারা বাংলায় পড়াশুনো করতে আসতেন, চাকরি করতে আসতেন। বাংলা শিক্ষাক্ষেত্র নিয়ে গৌরবের একটা জায়গা ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন লাস্ট পরীক্ষা নিয়েছিল 2016 সালে, যে নিয়োগ প্রক্রিয়া এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। চাকরি থাকবে কি থাকবে না বলা যাচ্ছে না। তারপরে আর কোনো নিয়োগ হয়নি, শিক্ষকতার চাকরি আর কেউ পাননি। 3 থেকে 4 লক্ষ শূন্যপদ বাংলায় পড়ে আছে, তবু নিয়োগ করা যাচ্ছে না, দুর্নীতির জেরে, মামলার জেরে এবং এই পুরো পরিস্থিতির জেরে। তার জন্য বাংলার শিক্ষিত বেকার
যুবকরা তারা কি করছেন, বিহারে টেট পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানে সামান্য শূন্য পদ, তবু সেই টেট পরীক্ষা দেওয়ার জন্য স্টেশনে রাত কাটাতে হচ্ছে, স্কুলের সামনে তারা শুয়ে থাকছেন। বাংলায় তো চাকরি নেই, শিক্ষকতার ডিএলএড। তার মানে সুমন যা বলছো, শিক্ষকরাও এবার পরিযায়ী, বাংলার শিক্ষকরাও পরিযায়ী হতে বাধ্য হচ্ছেন। সুমন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। শুনলেন ভাস্কর বাবু? দেখুন, আপনি সারা ভারতবর্ষ জুড়ে আপনি বাংলার শিক্ষক খুঁজে পাবেন বিভিন্ন স্কুলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে। বিহারে বহু পরিমাণ বাংলার মানুষ শিক্ষকতা করেন। এটা কোনো মনে করার কারণ নেই যে শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বা শিক্ষকতার সঙ্গে যোগ্য ব্যক্তিরা, শিক্ষক হওয়ার যোগ্য ব্যক্তিরা শুধুমাত্র বাংলার মধ্যেই থাকবেন। তারা যেখানেই শিক্ষকের চাকরি পাবেন আমি 100% একমত আপনার সঙ্গে। কেউ স্বেচ্ছায় বেছে নিতেই পারেন, তিনি বাংলা নয়, তিনি ভিন রাজ্যে বা অন্য কোথাও চাকরি পেয়েছেন, সেটা করবেন। আমরা যার বক্তব্য শোনালাম তিনি বলছেন এই বাংলায় জন্মেছি, এটাতে আক্ষেপ, এখানে জন্মালাম, চাকরি নেই, বাধ্য হচ্ছি বিহারে গিয়ে শিক্ষকতার চাকরির পরীক্ষা দিতে। এটার উত্তর দেখুন, এরকম মনে করার কোনো কারণ নেই যে বিহার থেকে কত সংখ্যক মানুষ বাংলায় পরীক্ষা দিতে আসেন। বাংলায় জন্মানোর জন্য যদি উনি নিজেকে দুঃখী মনে করেন তাহলে এটা তার কিছু, আমার কিছু বলার নেই। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে কোনো জায়গায় মানুষ যে কোনো জায়গায় যান, বিহার থেকে বহু মানুষ আসে, বাংলা থেকে যেতে হলে তার কি উত্তর আছে? বাধ্য নয়, ইচ্ছার কথা বলছি না, বাধ্য শব্দটা শুনুন প্লিজ। না, বাধ্য হচ্ছেন, ওটা উনার ব্যক্তিগত বক্তব্য। সামগ্রিকভাবে শিক্ষকের বা শিক্ষার যোগ্য শিক্ষক হওয়ার যোগ্যতা প্রাপ্ত মানুষরা যারা পরীক্ষা দিচ্ছেন তারা বাংলায় চাকরি পাচ্ছেন না বলে ওখানে যাচ্ছেন। বাংলায় চাকরি আছে নাকি শিক্ষকদের? যেটুকু আছে তো দুর্নীতির ফাঁসে আটকে আছে, আপনি মনে করেন? দেখুন, এটা দুর্নীতির ফাঁসে বলবো না, আইনগত জটিলতার মধ্যে যেখান থেকে কাদের চাকরি পাওয়ার যোগ্যতা নিরূপণের ক্ষেত্রে আটকে আছে। সুতরাং আমাদের এখানে যোগ্যতা নিরূপণের যে প্রশ্ন, তার জন্য যে তদন্ত এবং বিচার ব্যবহার, চাকরি যদি আইনের ফাঁসে আটকায় তার কারণটা কি? দুর্নীতি তো ভাস্কর বাবু মানতে চাইছেন না, বিরোধীরাও ছাড়নে বালা নয়। সুকান্ত মজুমদার, সুজন কি বলছেন শুনুন। শিক্ষামন্ত্রীকে গিয়ে ধরুন না একবার, ওনার কি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমাদের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এদের কোথায় কোথায় বিহার হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না বলে, আমরা বাংলাকে বিহার উত্তরপ্রদেশ হতে দেবো না এরা বলে। আজকে সেই বিহারেই যেতে হচ্ছে বাংলার ছেলেদের। কেন গেল? বাংলায় কাজের সংস্থান নেই, সুযোগ নেই, পরীক্ষা বছরে বছরে হয় না, বাম আমলের মতন স্বচ্ছ নিয়োগ হয় না, নিয়োগের নামে দুর্নীতি এবং তারপরে চাকরি খারিজ। স্বাভাবিক কারণেই পশ্চিমবাংলায় চাকরি না পেয়ে, কাজ না পেয়ে, তার সুযোগ নেই বলে কার্যত অস্বস্তি নিয়ে, খানিকটা হতাশা নিয়ে, অথচ জীবনযুদ্ধে জয়ী হতে চান হাজারে হাজারে ছেলে মেয়ে, কাতারে কাতারে ছেলে মেয়ে বিহারে পাড়ি দিচ্ছেন, সারা রাত জেগে কষ্ট করে পরীক্ষা দিয়ে ফিরছেন। মায়েরা বুঝতে পারছেন তার সন্তানদের জীবন বাংলায় কিভাবে ধ্বংস করা হচ্ছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব। রেশন দুর্নীতি কাণ্ডে ইডি তলব করলো অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় তিনি এই মুহূর্তে দেশে নেই, আমেরিকায় রয়েছেন, তবে বাড়িতে কোনো চিঠি আসেনি। নিউজ এট 2 আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।